নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের জানুয়ারি মাসের থার্ড উইকের এই কারেন্ট ইকোনমি লেকচারে। এখানে আমরা প্রত্যেক উইক ওয়াইজ ধরে ধরে কিন্তু কারেন্ট ইকোনমির ব্যাপার নিয়ে আলোচনা করছি। যেমনটা তোমরা প্রত্যেকে জানো, বাছাই করা 5টা টপিক নিয়ে আমরা আলোচনা করি। সেরকমই এই সপ্তাহের বাছাই করা 5টা টপিক কি কি দেখে নিই। এখানে সবার প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট রিডিউসেস উইন্ডফল ট্যাক্স। এটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টার্ম আমাদের আগামী সমস্ত পরীক্ষার জন্য। কি ব্যাপার এই উইন্ডফল ট্যাক্সটা, সেটা আমরা দেখব, যেটা 2022 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আমরা কথা বলবো আমাদের ক্যাপিটাল এবং রেভিনিউ বাজেট সম্পর্কে, যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা দেখব। আগে বাজেটের কি ক্লাসিফিকেশন ছিল, এখন নতুন ক্লাসিফিকেশন অনুযায়ী যে ক্যাপিটাল এবং রেভিনিউ করা হয়েছে সেটা কোন কমিশনের সুপারিশে করা হয়েছে, এরকম নানান প্রশ্নের কথা এখানে আমরা আলোচনা করব। আরেকটা টার্ম এখানে আমরা দেখতে পাচ্ছি, ডিরেক্ট ট্যাক্স টু জিডিপি রেশিও। দারুণ একটা ইম্পর্টেন্ট টার্ম, আগেন আ ভেরি 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 ইম্পর্টেন্ট টার্ম। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এই ভিডিওটাতে চোখ রেখো অবশ্যই। আমরা কথা বলবো ইকরা, যেটা একটা ক্রেডিট রেটিং এজেন্সি, সেই ক্রেডিট রেটিং এজেন্সির একটা ফোরকাস্ট রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং সবার শেষে আমাদের অন্যান্য যে সমস্ত পেমেন্ট ব্যাংকগুলো রয়েছে, যেরকম আমরা রেজার পে বলতে পারি, যেরকম আমরা ক্যাশ ফ্রি বলতে পারি, যেরকম আমরা ফোন পে বলতে পারি, সেরকমই জোম্যাটোরও একটা পেমেন্ট ব্যাংক নিয়ে চলে এসেছে। এবং শুধুমাত্র তাই নয়, আরবিআই এর কিন্তু নট সে পেয়ে গেছে। কিছুদিন পর আমরা এই জোম্যাটোর পে ব্যাপারটাও কিন্তু দেখতে পারবো। দারুণ ইন্টারেস্টিং বেশ কিছু বাছাই করা টপিক নিয়ে আজকের এই ভিডিওটা, গোটাটা দেখতে ভুলো না। তো শুরুতেই কথা বলবো আমরা হচ্ছে উইন্ডফল ট্যাক্স নিয়ে। কি বলছে এখানে, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু স্ল্যাশ। স্ল্যাশ কথার অর্থ হচ্ছে, এক কথায় আমি বলতে পারি কাট ডাউন বা কমিয়ে দেওয়া। এক কথায় বলতে পারি কাট ডাউন বা কমিয়ে দেওয়া, মানে সেটাকে কমানো হচ্ছে। এবার কি জিনিস সেটা কমানো হচ্ছে, সেটা আবার অবশ্যই কথা বলবো। আগে আমরা একটু দেখে নিই কি বলছে। উইন্ডফল ট্যাক্স কি কাট ডাউন করা হচ্ছে না, উইন্ডফল ট্যাক্স কাট ডাউন করা হচ্ছে কিসের ওপরে না, বলা হচ্ছে ডোমেস্টিক্যালি প্রডিউসড ক্রুড অয়েল। আমরা জানি যে ভারতবর্ষে কিন্তু ক্রুড অয়েল প্রোডাকশনের ব্যাপারটা কিরকম হয়, অনেকটা এরকম হয় যে আমরা গোটা ব্যাপারটাই কিন্তু আমদানি এবং রপ্তানির উপর ভরসা করে চলি, তাই না? আমাদের ভারতবর্ষে তো ক্রুড অয়েল আমাদের পাওয়া যায় না, আমরা আমদানি করি ক্রুড অয়েলটা সবার প্রথমে, যেটাকে আমরা ইম্পোর্ট করি। এবং ইম্পোর্ট লিস্টে কিন্তু বেশ ওপরের দিকে থাকে আমাদের এই ক্রুড অয়েল। এবার এই যে ক্রুড অয়েলটাকে নিয়ে আসা হলো, এই ক্রুড অয়েলটাকে ভারতেরই বেশ কিছু রিফাইনারিতে কি করা হয়, রিফাইন করা হয়। এবং এই রিফাইন করা যে ক্রুড অয়েলটা থাকে, সেটাকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। এখান থেকে পেট্রোলিয়াম, এখান থেকে রিফাইন বিভিন্ন রকম তোমার অয়েলের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো, যেরকম কেরোসিন থাকে, যেরকম আমরা ডিজেল থাকে, এইগুলো দেখতে পারি করা হয়। এবং তারপরে সেটাকে আমরা বিভিন্ন দেশে আবার রপ্তানি করি। তো এই গোটা ঘটনাটার জন্য আমাদের আমদানি এবং রপ্তানির ওপরে কিন্তু খুব বড়সড় ভরসা করতে হয়। যার জন্য ভারতবর্ষের গোটা সিস্টেমটা হচ্ছে, আমরা আমদানি করে সেটাকে রিফাইন করে তারপরে রপ্তানি করি। তো দিস ইজ দ্য হোল সিস্টেম। মানে এটা হচ্ছে আমাদের স্টেজ 1, আমরা ক্রুড অয়েল আমদানি করি। তারপরে স্টেজ 2-তে আমরা রিফাইন করি, এবং স্টেজ 3-তে আমরা বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো রপ্তানি করি। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ব্যাপার। তো এবার বলা হচ্ছে যে এক্ষেত্রে তো বিভিন্ন রকম কারণে আমাদের ক্রুড অয়েলে যে প্রাইস রয়েছে সেটার উপরে জাম্প হতে পারে, তাই না? বিভিন্ন গ্লোবাল কন্ডিশন, কারণ কি কোনোটাই তো আমাদের হাতে নেই। আজকে আমি আমদানি করছি, তার দামও যেরকম হাতে নেই, আজকে আমি রপ্তানি করছি, তার দামও কোনো হাতে নেই। তো এবার অনেক সময় কি হয়, আমরা দেখবো যে রপ্তানি করার সময় আমাদের একটা বেশ বড় অ্যামাউন্ট অফ প্রফিট থাকে। এবং সেই বড় অ্যামাউন্ট অফ প্রফিটটাকে যাতে হঠাৎ করে বাজারে ডিসরাপশন না তৈরি হয়, সেই জন্য কিন্তু ট্যাক্সের মধ্যে ফেলা হয়। কথা বলবো সেই নিয়ে ডিটেলসে। তার আগে আরেকটু আমরা দেখিনি কি বলা হচ্ছে না, 23,000 পার টন ছিল হচ্ছে এটা। তারপর সেখান থেকে কমিয়ে 1700 পার টন করে দেওয়া হয়েছে, 1700 টাকা। এবার এই যে উইন্ডফল ট্যাক্সটা, এটা জুলাই 2022-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং কিসের জন্য না, ইনিশিয়ালি ইম্পোজ ডিউ টু সার্জ ইন অয়েল প্রাইসেস, সার্জ ইন ক্রুড অয়েল প্রাইসেস। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কিভাবে সেই জিনিসটা হয় না, ব্যারেল প্রতি যদি ক্রুড অয়েলের দাম, ব্যারেল প্রতি যদি বেঞ্চমার্ক দাম $75 বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা ডোমেস্টিক্যালি প্রডিউস ক্রুড অয়েলের উপরে আমরা এই ট্যাক্সটা লাগু করতে পারে সরকার, সেটা আমরা দেখতে পারি। চলে আসছি আমরা সে কথায়। এখানে আরেকটা জিনিস আমরা টার্ম দেখতে পারবো, যে এই যে আমাদের উইন্ডফল ট্যাক্সটা লাগু করা হচ্ছে, সেটা স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি হিসেবে লাগু করা হচ্ছে। তোমরা এর আগে হয়তো এক্সাইজ ডিউটির কথা পড়ে থাকবে নিশ্চয়ই। এক্সাইজ ডিউটি বেসিক্যালি যে কোনো জিনিস প্রোডাকশনের উপরে লাগানো হয়। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটা জিএসটি আসার আগে কিন্তু খুব বিখ্যাত একটা ট্যাক্স ছিল। পরবর্তীকালে এই ইনডিরেক্ট ট্যাক্সটাকে জিএসটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে আমাদের অ্যালকোহলিক
লিকার ফর হিউম্যান কনজাম্পশনের ওপর যে এক্সাইজটা সেটাকে কিন্তু জিএসটির বাইরে এখন অব্দি রাখা হয়েছে। তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। তো এসএসসিডি স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটির হিসেবে এখানে উইন্ডফল ট্যাক্সটাকে কিন্তু লাগানো হচ্ছে, মানে এই উইন্ডফল ট্যাক্সটার নাম হচ্ছে আমাদের স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। এবার এই স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটিটা কেন লাগানো হচ্ছে আমাকে বুঝতে হবে। 2022 সালের জানুয়ারি মাসে যখন জুলাই মাসে যখন এটাকে নিয়ে আসা হয়, এটা নিয়ে আসা হয় বেসিক্যালি এসক্যালেটিং প্রাইস অফ ক্রুড অয়েলের জন্য। ঠিক আছে, হঠাৎ করে ক্রুড অয়েলের প্রাইসের যদি ওঠানামা করে, দেখো সরকার সবসময় চায় যে জিনিসটা শান্তিভাবে হোক, সবসময় চায় যে সেটা একটা স্থিতিশীল পরিস্থিতি থাকুক। হঠাৎ করে কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ার জন্য, কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ার জন্য বা কমে যাওয়ার জন্য আমরা দেখতে পারি অনেক সময় উইন্ডফল গেন হয়। উইন্ডফল গেন এটাকে বলে হচ্ছে, হঠাৎ করে আমরা দেখতে পারি যেরকম মানে বলে না হাওয়া যেরকম পড়ে যায়, অনেক সময় তোমরা দেখেছো যে অনেক সময় কি হয়, হাওয়া চলছে 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 বেশ একদম বেশ ভালো লাগছে, হঠাৎ করে হাওয়াটা পড়ে গেল। তো এরকমই উইন্ডফল সিচুয়েশন যখন হয় সেই সময় একটা বিশাল চাঙ্ক অফ টাকা কোম্পানির কাছে আসে। এই ধরনের টাকা কোম্পানির কাছে এলে মার্কেট অনেক সময় ডিসরাপ্ট হতে পারে, যার জন্য এই যে উইন্ডফল গেন বা উইন্ডফল প্রফিটটা এইটাকে আটকানোর জন্য বেসিক্যালি উইন্ডফল ট্যাক্সটা সময় সময় লাগু করা হয়, এবং সরকার যখন মনে করে যে না এখন আর এরকম সিচুয়েশন নেই তখন সেটাকে তুলে নেওয়া হয়। যেটা আমরা দেখলাম যে কাটশট করা হচ্ছে বা স্লো ডাউন করা হচ্ছে তাকে, কেন না, তার কারণ হচ্ছে যে এখানে আর এখন এই পরিস্থিতি নেই। এখানে কি বলছে দেখো, when an industry when an industry unexpectedly generates substantial profit, হঠাৎ করে যদি আমার কাছে প্রচুর টাকা চলে আসে, প্রচুর প্রফিট চলে আসে, তখন সেক্ষেত্রে এটা আমরা দেখতে পারি আনপ্রেসিডেন্টেড ইভেন্টের জন্য। কারণ কি, আমাদের যেহেতু পুরো ব্যাপারটাই বাইরের দেশের উপর নির্ভর করছে, পুরো ব্যাপারটাই যেহেতু বাইরের থেকে আসছে এবং বাইরে যাচ্ছে, সেই জন্য আমরা কখনোই এর ওপরে কিন্তু বাধা ধরা কিছু করতে পারি না। তো আনপ্রেসিডেন্টেড কোনো ইভেন্টের জন্য আমাদের হঠাৎ করে টাকা বেরিয়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে, সেই কারণে যদি আমাদের কাছে প্রফিট আসে সেটাকে আমরা উইন্ডফল প্রফিটের মধ্যে ধরবো, তার উপরে এই ট্যাক্সটা লাগু হচ্ছে। বলা হচ্ছে যে গ্লোবাল বেঞ্চমার্ক রেট হচ্ছে $75। এবার এই $75 যদি কোনো কারণে এক্সিড হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাই সেটার উপরে সরকার সময় সময় ট্যাক্স। এছাড়াও যদি এরকমও হয় যে আমি আমদানি করেছি এবং রপ্তানি করছি, সেই দুটো ডলারের মধ্যে, সেই দুটো ইয়ের মধ্যে আমার যদি $20 পার ব্যারেলের যদি পার্থক্য থাকে, তাহলেও কিন্তু আমরা সেখানে এটা অ্যাপ্লিকেবল বলে দেখতে পাই। ঠিক আছে, তো এরকম নানান রকম টেকনিক্যাল ব্যাপার স্যাপার এখানে চলে আসে। তোমরা অবশ্যই এই উইন্ডফল ট্যাক্সটা নিয়ে দেখো, যেটাকে আমরা কি নামে জানলাম, যেটাকে আমরা জানলাম SAED। SAEDটা কি না, স্পেশাল অ্যাডিশনাল আমাদের এক্সাইজ ডিউটি। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখলাম স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখার সেটা হচ্ছে ভারতবর্ষের যে কি এক্সপোর্টাররা রয়েছে, আমাদের এই যে অয়েল করে রিফাইন অয়েলটাকে কি এক্সপোর্টাররা যারা রয়েছে যারা দিচ্ছে, তাদের মধ্যে একটা খুব বড় সড়ো নাম হচ্ছে আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, যেটা জানো তোমরা জামনগরে রিফাইনারিটা রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সিঙ্গেল লোকেশন অয়েল রিফাইনারি, যেটা আমাদের রিলায়েন্স জামনগর রিফাইনারি। এছাড়াও এইখানে আরেকজন কম্পিটিটরের নাম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে নায়রা এনার্জি, যে রেজোনেট না রেজোনেফট এ হচ্ছে এর প্যারেন্ট কোম্পানি, এর আন্ডারে এটা আসছে। এবং নায়রা এনার্জি সেও কিন্তু এই ফিল্ডের একটা বড়সড় কম্পিটিটর। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। যে কোনো সময় আমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, কারণ কি খুব রিসেন্টলি এই ট্যাক্সটাকে ইন্ট্রোডিউস করেছে সরকার। চলে আসছি আমরা ক্যাপিটাল এবং রেভিনিউ বাজেটের কথা। ক্যাপিটাল এবং রেভিনিউ বাজেট এখন এই দুটো ভাগে আমরা বাজেটকে ক্যাটাগরাইজ করে থাকি, এবং আমরা সবার প্রথমে বুঝবো যে এর আগে কি ব্যাপারটা ছিল। দেখো, এর আগে আমরা আমাদের যে বাজেট রয়েছে, এই বাজেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারতাম। সেই দুটো ভাগ কি না, এই দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে আমাদের কি না, একটা হচ্ছে আমাদের বলতে পারো শুরুতে কি ছিল, শুরুতে ছিল হচ্ছে এটা আমাদের প্ল্যান্ড এবং আনপ্ল্যান্ড। ঠিক আছে, আমাদের যেরকম নর্মালি হয় যে আমরা আগে থেকে একটা কিছু প্ল্যান করে থাকি সেটার জন্য একটা, আর আনপ্ল্যান্ডের জন্য একটা। আগে আমাদের ভারতবর্ষে এই সিস্টেমে পুরো জিনিসটা করা হতো, কিন্তু আমাদের সি রঙ্গরাজন কমিটির নেতৃত্বে, সি রঙ্গরাজন কমিটির নেতৃত্বে বা তার সুপারিশে আমরা দেখতে পাই যে এটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে এখন নতুন কি করা হয়েছে না, এখন আমাদের নতুন যেটা করা হয়েছে সেটা হচ্ছে
আমাদের একদিকে থাকবে হচ্ছে কারেন্ট, একদিকে থাকবে হচ্ছে আমাদের কারেন্ট, আর একদিকে থাকবে হচ্ছে আমাদের ক্যাপিটাল, সরি, একদিকে থাকবে হচ্ছে আমাদের রেভিনিউ আর একদিকে থাকবে হচ্ছে আমাদের ক্যাপিটাল, সরি এটা ভুল হয়ে গেল, রেভিনিউ আর এবং আরেকদিকে থাকবে হচ্ছে ক্যাপিটাল। এই হচ্ছে আমাদের বাজেটের দুটো পার্ট, একটা হচ্ছে রেভিনিউ পার্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল পার্ট। এবার রেভিনিউ পার্টটা আমরা একটু যদি বুঝি তাহলে এটা কিরকম ব্যাপার থাকে না, এইটাকে আবার ফার্দার ডিভাইড করা যায় দুটো ভাগে, একটা হচ্ছে রেভিনিউ ইনকাম বা আয়, আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার। ঠিক আছে, এই ইনকামটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলে থাকি হচ্ছে রিসিপ্টস। এখানে টেকনিক্যালটাই লিখে দিই যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, কারণ কি টেকনিক্যালি জিনিসটা যেহেতু আমাদের মাথায় রাখতে হবে, সুতরাং টেকনিক্যালটা রাখাটাও দরকার। তো এটা হচ্ছে আমাদের রিসিপ্টস, রেভিনিউ রিসিপ্টস বলে, আর এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার বলে। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে ক্যাপিটালটাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের রিসিপ্টস, আর একটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। এবার এইভাবে আমাদের গোটা সিস্টেমটা এখন এই রাঙ্গারাজন কমিটির সুপারিশের পরে তৈরি হয়েছে। তো রেভিনিউ বাজেট মানে হচ্ছে যখন আমরা রেভিনিউ বাজেটের উপরে পুরো জিনিসটাকে ডিপেন্ড করে করি, আর ক্যাপিটাল বাজেট মানে হচ্ছে যখন ক্যাপিটাল বাজেটের উপরে বেশি এমফাসিস দেওয়া হয়, মানে বাজেটের দুটো পার্টের মধ্যে কোনটার উপরে বেশি এমফাসিস দেওয়া হয়। এবার তোমরা হয়তো ভাবছো যে স্যার দুটোর মধ্যে এমফাসিস দেওয়া মানে ঠিক বুঝলাম না যে ব্যাপারটা কি হলো। দেখো বেসিক্যালি মানে রেভিনিউ মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার উপরে সরকারের দায়বদ্ধতা বাড়ে না, দায়বদ্ধতা বাড়ে না। মানে সাপোজ আমি যদি একজন মানুষের সঙ্গে কল্পনা করি, তাহলে এটা হচ্ছে একটা মানুষের যেরকম স্যালারি হয়, তাই তো স্যালারির ফলে কি কোনো দায়বদ্ধতা বাড়ে মানুষটার? না, কোনো দায়বদ্ধতা বাড়ে না। সে তার জন্য যে কায়িক শ্রম করছে তার জন্য সে স্যালারি পাচ্ছে, ঠিক আছে, তো তার জন্য তার কোনো দায়বদ্ধতা বাড়ছে না। তো সরকারের এই যে রেভিনিউ পার্টটা, এই পার্টটার মধ্যে সরকারের ইনকাম কিসে থেকে হয় না, সরকারের যেগুলো পাওনার কথা, যেরকম ট্যাক্সেস, ঠিক আছে, ভেরিয়াস ট্যাক্স, যত রকমের ট্যাক্স সরকার লাগু করে সেই ট্যাক্সের থেকে সরকারের কাছে যে টাকাটা আসে সেটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে এবং সেখান থেকেই সে খরচা করে। তাহলে এর ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা বাড়ার ব্যাপার নেই। কিন্তু ক্যাপিটাল বাজেট যেই মাত্র হয়ে যাবে তার মানে কি হবে, ক্যাপিটাল পার্টে যে রিসিপ্টটা হচ্ছে সেটা কিন্তু সরকারের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। কিভাবে স্যার দায়বদ্ধতা বাড়িয়ে দেয়? কারণ এটা হচ্ছে তোমার লোন। আমরা একটা মানুষ যখন লোন নেয় দেখতে পাই, আমরা লোনটা যে নিই আমাকে তো ফেরত দিতে হবে রে বাবা, আমি তো সেটা সেটা ফেরত দিতে দায়বদ্ধ। তাহলে আমার দায়বদ্ধতাটা এখানে বেড়ে গেল না? তাহলে আমি যত টাকা লোন নেব, আমি যদি 15 লাখ টাকা লোন নিই, তাহলে 5 বছর, 10 বছর, 15 বছর পর আমাকে সেটা ফেরত তো দিতে হবে। আমি যদি 100, আমি যদি আমি যদি 1000 টাকা ধার নিই, তাহলে সেটাও আমাকে যেরকম 2 দিন পরে ফেরত দিতে হয়। লক্ষ কোটি টাকা ধার নিলেও সেটা আমাকে ফেরত দিতে হবে। প্রতিটা ক্ষেত্রেই আমরা কি দেখবো, আমরা দায়বদ্ধতাটা কোনো না কোনো ভাবে বেড়ে যাচ্ছে। তো ক্যাপিটাল বাজেটের উপরে কি হয়, ক্যাপিটাল বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই সরকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিভিন্ন রকম যে অর্থনৈতিক সংস্থা রয়েছে তাদের থেকে সরকার যখন ধার নেয়, ধার নিয়ে সে যখন সেই বাজেটটা তৈরি করছে, যা বা ধারের প্রতি যখন সরকারের নজর থাকছে, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেট। আর অন্যদিকে যখন সে তার নিজের হকের টাকা, নিজের খাটনির টাকা, মানে ট্যাক্সে যে টাকাটা তারা আসার কথা সেটার উপর যখন ফোকাস করছে, তখন সেটাকে রেভিনিউ বাজেট। এইবার এই নিয়ে সবসময় আমাদের মধ্যে আলোচনা হয় যে আমাদের কি করা উচিত, আমাদের কি রেভিনিউ বাজেট করা উচিত না ক্যাপিটাল বাজেট করা উচিত। তোমরা একটু ঝটপট করে কমেন্টের মাধ্যমে জানাও তো তোমাদের কি বাজেট করা উচিত বলে মনে হয়। তার আগে একটু মন দিয়ে শুনে নাও এই ক্রুশাল দুটো কম্পোনেন্ট নিয়ে, একটা হচ্ছে ক্যাপিটাল পার্ট, একটা হচ্ছে রেভিনিউ পার্ট। ওয়াইল বোথ কন্ট্রিবিউট টু ওভারঅল ফিস্কাম ফ্রেমওয়ার্ক, মানে দুটোকে নিয়েই কিন্তু আমাদের ফ্রেমওয়ার্কটা তৈরি, দে হ্যাভ ডিস্টিংক্ট ইম্প্যাক্টস। সরকার কোনটার উপরে বেশি জোর দেবে তার উপরে তার প্রভাব আমাদের অর্থনীতির উপরে কি হতে চলেছে সেটা নির্ভর করে। যেরকম ক্যাপিটাল বাজেটে কি বললাম, এই যে ক্যাপিটাল বাজেট ইনভলভস ডিরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্টস অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে দায়বদ্ধতা, সরকারের যে দায়বদ্ধতা আছে সেটা কিন্তু সরকারের বেড়ে যাবে যদি সে ক্যাপিটাল বাজেটের উপর জোর দেয়, মানে ধার দেনা করে লোন নিয়ে যদি সে তার দেশের যে সমস্ত প্রজেক্টগুলোকে রয়েছে সেই প্রজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দিস বাজেট এনকাম্পাসেস বোথ ক্যাপিটাল রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার্স। রিসিপ্টসে কি থাকে, রিসিপ্টসে বড়োইং থাকে, যে সমস্ত টাকা পয়সাগুলো সরকার ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো বড়োইংই থাকে। এক্সটার্নাল বড়োইং মানে বিভিন্ন রকম লোনের মাধ্যমে যে টাকাটা সরকার নিয়ে আসে, আর ইন্টারনাল বড়োইং এর মধ্যে গভর্নমেন্ট সিকিউরিটিস এর মাধ্যমে যে টাকাটা পাবলিকের থেকে সে তোলে, বিভিন্ন রকম সেভিং স্কিমের মাধ্যমে যেগুলো টাকাগুলো তোলে, সবকটা এখানে চলে আসে। ঠিক আছে, এই লোনস ফ্রম পাবলিক অ্যান্ড ফরেন গভর্নমেন্ট গোটাটাই চলে আসবে।
এবার লোন মানে সে টাকাটা তো আমাকে ফেরত দিতে হবে রে বাবা, তার মানে এক্ষেত্রে আমার দায়বদ্ধতা বাড়লো না? একই রকম ভাবে এখানে আমি যদি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এটা যদি এক্সপেন্ডিচারের কথা বলি তাহলে সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টস এর উপরে, ডিসইনভেস্টমেন্টস এর উপরে এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা এক্সপেন্ডিচারের ক্ষেত্রে দেখতে পাই। অন্যদিকে আমরা যদি রেভিনিউ বাজেটের কথা বলি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, এইটা ডু নট এফেক্ট গভর্নমেন্ট অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। কারণ কি, সরকার যেটা হকের টাকা সেটাই নিচ্ছে, সরকার যে যেভাবে কামানোর কথা সে সেইভাবে কামাচ্ছে। যেরকম রেভিনিউ রিসিভ বা ইনকামের মধ্যে যদি বলি তাহলে সেক্ষেত্রে সরকারের যে সমস্ত ট্যাক্স গুলো পাওয়ার কথা সেইগুলো এখানে চাষে, যেরকম এক্সাইজ ডিউটি রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, নন ট্যাক্সেস যেগুলো সরকারের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা যে প্রফিট কামাচ্ছে, ঠিক আছে, সরকারের বিভিন্ন পিএসইউ, সে পিএসইউস গুলো যে প্রফিট কামাচ্ছে, এইগুলো হচ্ছে সরকারের পাওনা, সে খাটাখাটি করছে, সে দিনের শেষে টাকা নিয়ে আসছে ঘরে। তো এখানে কাউকে ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, সরকারের কোনো রকম কোনো প্রেশার এক্ষেত্রে হচ্ছে না, বা সরকার কোনোভাবে সেই টাকাটা ফেরত দিতে দায়বদ্ধ নয়। এই জন্য রেভিনিউ বাজেট ইজ মোর সেফার দেন ক্যাপিটাল বাজেট। কি মনে হয় তোমাদের? এগ্রি করছো তো তোমরা? তাহলে এইভাবে গোটা জিনিসটাকে আমরা স্ট্যাটিক রিলেটেড পয়েন্টের সঙ্গে একবার করে দেখে নিলাম। কারণ কি, যেহেতু আগামী মাস মানে জানুয়ারি মাসের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি, এরপরে আগামী মাস ফেব্রুয়ারিতে আমাদের বাজেট আসতে চলেছে, তার আগে এই ধরনের আলোচনা কিন্তু সবসময় হয়ে থাকে, আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে খরচাপাতির কথা যদি বলি তাহলে খরচাপাতির দিক থেকে বিভিন্ন অপারেশনাল এক্সপেন্সেস গুলো যেরকম রয়েছে সেরকমই আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর কথা বলতে পারি, কস্ট স্যালারি এগুলোর কথা বলতে পারি, এইগুলো কিন্তু এর মধ্যে চলে আসে। আরেকটা টার্ম, ডিরেক্ট ট্যাক্স টু জিডিপি রেশিও, বলছে ইন্ডিয়াস ডিরেক্ট ট্যাক্স টু জিডিপি রেশিও হিট আ 15 ইয়ার হাই, মানে একটা সাংঘাতিক পজিশনে এখন আমাদের এই ডিরেক্ট ট্যাক্স টু জিডিপি রেশিওটা রয়েছে, যেটা কিনা 6.11% 2022-23 সালের আর্থিক বছরে। 2022-23 সাল মানে গত আর্থিক বছরের কথা আমরা বলতে পারি। তো সেইখানে একটা সাংঘাতিক জায়গায় কিন্তু পৌঁছেছে, ঠিক আছে, মানে আমাদের এস্টিমেট যেটা ছিল সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে, যেটা 15 বছরের হাই, hovering near its peak of 6.3% reached in 2007 and 8। 2007-8 এটা আমরা দেখতে পাই 6.3 তে গিয়ে পৌঁছেছিল, এখন সেটা 6.11 এ রয়েছে। এবং এই ডেটাটা আমাকে কে দিয়েছে? এই ডেটাটা দিয়েছে হচ্ছে আমাদের সেন্ট্রাল বোর্ড ফর ডিরেক্ট ট্যাক্সেস, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড ফর ডিরেক্ট ট্যাক্সেস। এই ডেটাটা আমাদের সামনে নিয়ে এসছে। আচ্ছা, এই ডেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটা খুব বড়সড় জায়গায় কি পৌঁছেছে আমাদের ডিরেক্ট ট্যাক্স। আচ্ছা, ডিরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি রয়েছে? ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে স্ট্যাটিক পোর্শনটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স কাকে বলে। দেখো, ডিরেক্ট ট্যাক্স কাকে বলে যদি আমাকে বলতে হয় তাহলে ডিরেক্ট ট্যাক্স আমরা জেনারেলি ট্যাক্সের কি হয়, ট্যাক্স হচ্ছে দুটো জিনিসকে মাথায় রাখতে হয়, একটা হচ্ছে কাকে লাগু করা হচ্ছে আর কে দিচ্ছে। দুটো জিনিস আমি যদি মাথায় রাখি তাহলেই হয়ে যাবে। সরকার আমাদের গভর্নমেন্ট ব্যাপারটা লাগু করছে, ঠিক আছে, গভর্নমেন্ট লাগু করছে। এবার সরকার যদি আমাকে বলে যে তোমার ওপর ট্যাক্সটা লাগু করা হচ্ছে এবং তুমি পে করবে, তাহলে সেটা হয়ে গেল হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। মানে আজকে যদি আমি ইনকাম ট্যাক্সের কথা বলি, ঠিক আছে, এক কথায় যদি আমি ইনকাম ট্যাক্সের কথা বলি, তাহলে ইনকাম ট্যাক্স এক প্রকারের ডিরেক্ট ট্যাক্স। কেন না, সরকার সরাসরি বলছে তুমি ইনকাম করছো, তুমি সেই টাকাটা দেবে, তার মানে তুমি হয়ে গেলে ডিরেক্ট ট্যাক্স পে। তো এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। অন্যদিকে এরকম কিছু ট্যাক্স থাকে যেটা সরকার লাগু করছে যার উপরে, কিন্তু পাচ্ছে অন্যভাবে। মানে কিভাবে পাচ্ছে? দেখো, এখানে যদি আমি জিএসটির কথা বলি, যেটা ইনডিরেক্ট ট্যাক্স, সেটা লাগু করা হচ্ছে আমার উপরে, আমার থেকে না হচ্ছে, কিন্তু আমি কি ডিরেক্টলি সরকারকে দিচ্ছি না। আমি কোনো একটা দোকানে গিয়ে কোনো একটা জিনিস কিনলাম, সেই দোকানদার আমার থেকে জিএসটি কালেক্ট করে সরকারকে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জিএসটির ক্ষেত্রে। তাহলে এটা কি ডিরেক্ট ট্যাক্স হলো? এটা হলো আমাদের ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স আমি যেটা সরাসরি দেবো, ইনডিরেক্ট ট্যাক্স যেটা আমি অন্য একটা ভায়া মিডিয়া দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্সের পার্থক্য। ভারতবর্ষে যে সমস্ত ডিরেক্ট ট্যাক্সের কথা বলি তার মধ্যে আমরা ইনকাম ট্যাক্সের কথা আমরা বলতে পারি, আমরা কর্পোরেট ট্যাক্সের কথা বলতে পারি, এবং এই থেকে কিন্তু সময় সময় প্রশ্ন আসে, সাংঘাতিক প্রশ্ন আসে, ঠিক আছে, সাংঘাতিক প্রশ্ন আসে। যেরকম অনেক সময় এ ধরনের প্রশ্ন আসতে পারে যে অমুক বছরের অমুক ফিসকাল ইয়ারের সব থেকে বেশি ট্যাক্স কিসের থেকে কালেক্ট করা হয়েছে, ডিরেক্ট না ইনডিরেক্ট ট্যাক্স, বা ডিরেক্ট ট্যাক্সের মধ্যে কিসের থেকে কালেক্ট করা হয়েছে, কর্পোরেট ট্যাক্স না পার্সোনাল কর্পোরেট ট্যাক্স বা পার্সোনাল ইনকাম ট্যাক্স। দেখো এখানে কি বলছে, এখানে বলছে ডেটা রিলিজ অন 2000 জানুয়ারি 2024 যে ডেটা রিলিজ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে কন্ট্রিবিউশন অফ ডিরেক্ট ট্যাক্সেস উইচ মেজরলি কম্প্রাইজেস কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স, এই দুটোর কথা এখানে নিয়ে আমরা ডিরেক্ট ট্যাক্সের কথা বলি, ঠিক আছে। এবার কোনটাতে সব থেকে বেশি টাকা এসছে এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় আমরা দেখতে পারি, একটু ডিপ লেভেলে গেলে
তোমরা যদি বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পরীক্ষা দাও তখন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে যে কোন ফিসকাল ইয়ারে আমাদের কর্পোরেট ট্যাক্সের থেকে বেশি টাকা আসছে না আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে বেশি টাকা আসছে। ঠিক আছে, জেনারেলি যদি বলা হয় তাহলে 2022-23 সালের ডেটাটা এখানে দেখো দেওয়া রয়েছে। ডিরেক্ট ট্যাক্স মেড আপ 54% অফ গভর্নমেন্ট টোটাল ট্যাক্স রেভিনিউ, মানে ডিরেক্ট ট্যাক্স এসছে হচ্ছে তোমার 55%-এর কাছাকাছি, আর বাকি যে টাকাটা সেটা এসছে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স বা জিএসটি থেকে। তাহলে এই যে আমাদের জিনিসগুলো এগুলো সময় সময় আমাদের মাথায় রাখতে হবে, তাই না? এখানে যে জিনিসটা আমরা দেখতে পারলাম টোটাল ট্যাক্স রেভিনিউর আমরা এখানে পাচ্ছি কত, টোটাল ট্যাক্স রেভিনিউ আমরা 54.62% আসছে। তো এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে যখন প্রশ্ন আসে তারা কিন্তু এখান থেকেই প্রশ্ন করে। আর কি বলছে এখানে দেখো, এইখানে এটা তো গেল ডিরেক্ট ট্যাক্স বা ডিরেক্ট ট্যাক্সের থেকে কি ধরনের প্রশ্ন আসে। এবার তাহলে ট্যাক্স টু জিডিপি রেশিওটা কি স্যার? ট্যাক্স টু জিডিপি রেশিও যেটা নিয়ে এখানে আপনি কথা বলছেন যে ট্যাক্স টু জিডিপি রেশিও, দেখো ট্যাক্স টু জিডিপি রেশিওটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিওটা কিছুই না, যখন আমরা একটা ট্যাক্সের পরিমাণটা পাচ্ছি সেটাকে জিডিপির এগেনস্টে আমরা কি করছি না পার্সেন্টেজে বের করছি। ঠিক আছে, মানে আমরা একদিকে আমাদের ট্যাক্সটাকে রাখছি, আমরা জিডিপিটাকে একদিকে রাখছি, রেখে পার্সেন্টেজে বার করছি যে ট্যাক্সটা যেটা কালেক্ট করা হয়েছে সেটা জিডিপির কত পার্সেন্ট, মানে এই ধরো ভারতবর্ষের জিডিপি, এই ভারতবর্ষের জিডিপির কত পার্সেন্ট আমি ডিরেক্ট ট্যাক্স পাচ্ছি, এটাকে বলা হচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও। এটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই হয়, এরকম নয়, প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই হয়। তো অবশ্যই যে দেশের জিডিপি যত বেশি তার আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের সেই রেশিওটা অন্যরকম ভাবে দেখা যাবে। যেরকম নেপালের জিডিপির সঙ্গে ভারতীয় জিডিপির অবশ্যই তুলনা করা যায় না, তো সেখানে আমরা 19 দেখতে পাচ্ছি, কোনো এক সময় 19 ছিল, এখানে আমরা 12 দেখতে পাচ্ছি। হয়তো আমাদের মনে হতে পারে আমরা কি নেপাল থেকে পিছিয়ে, না, বেসিক্যালি আমাদের জিডিপির যে পরিমাণ তার সঙ্গে আমার যে ডিরেক্ট ট্যাক্স পাওয়ার যে পরিমাণ রয়েছে, রিসিভ করার যে পরিমাণ রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ট্যাক্স টু জিডিপি রেশিও। নেক্সট চলে আসছি আমরা ক্রেডিট রেটিং এজেন্সি ইকরা সম্পর্কে। এছাড়াও আমরা দেখতে পারি আমাদের ইকরা ছাড়াও ক্রিজিল, কেয়ার, এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের সমস্ত প্রমিনেন্ট ক্রেডিট রেটিং এজেন্সি। ক্রেডিট রেটিং এজেন্সি নিয়ে আমরা আগেও আমাদের ভিডিওতে কথা বলেছি, যে কোনো জিনিসের ক্রেডিট রেটিং মানে হচ্ছে, এই ক্রেডিট রেটিং কেন করা হয় না, ক্রেডিট রেটিং করার মানে হচ্ছে যে আমি কোনো একজন জায়গা থেকে লোন নিতে পারবো কিনা, কোনো সংস্থার ক্রেডিট রেটিং মানে হচ্ছে সেই সংস্থাকে আপনি ধার দিতে পারবেন কিনা বা অ্যাজ এন ইনভেস্টার আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন কিনা, এই হচ্ছে ক্রেডিট রেটিং এর মাহাত্ম্য। বা আমি যদি কোনো দেশের ক্রেডিট রেটিং বলি তাহলে বাইরের দেশ থেকে যারা ভারতবর্ষে বা কোনো দেশে ইনভেস্টমেন্ট করতে চায় তারা এই ক্রেডিট রেটিং গুলো দেখে যে সেই দেশ বা সেই দেশের অর্থনীতি বা সেই দেশের সরকার যে ইনভেস্টারের টাকাটা রয়েছে সেটা সময় মতো ফেরত দিতে পারছে কিনা। ক্রেডিট রেটিং মানে কিছুই না যে তুমি ধার দেওয়ার যোগ্য কিনা বা তোমার কাছে ধার দিতে কেউ চাইলে সেটা সে নির্দ্বিধায় দিতে পারবে কিনা, সেটার জন্যই এই ক্রেডিট রেটিং সংস্থাগুলো সময় সময় ক্রেডিট রেট দিয়ে থাকে। তো এরকমই একটা ইকরা, ক্রিজিল এবং কেয়ার, এই তিনটে হচ্ছে আমাদের ভারতবর্ষের নাম করা ক্রেডিট রেটিং এজেন্সি। এছাড়াও আরো অনেক আছে, টোটাল 6টা মতো আছে এই সময়। তো এদের মধ্যে এই তিনটেই হচ্ছে সব থেকে বেটার পজিশনে রয়েছে। এদেরটাকে অথেন্টিক সব থেকে মনে করা হয়। এরা প্রত্যেকেই হচ্ছে আরবিআই এর মান্যতা প্রাপ্ত, মানে এরা যে কাজটা করছে ক্রেডিট রেটিং এর সেটা কিন্তু নিজে থেকে করে না, এটা আরবিআই অ্যাপ্রুভড এজেন্সি, যার জন্য এদের এদের অথেন্টিসিটি অনেক বেশি। তো তারা কি বলছে না, এরা বলছে যে ব্যাংক ক্রেডিট গ্রোথ ইজ এক্সপেক্টেড টু রিমেন হেলদি। কিছুদিন আগে আমরা একটা আমাদের পিএনবির ওপরে একটা নিউজ দেখেছিলাম যে পিএনবির ক্রেডিট রেটিংটাকে কিন্তু আমাদের এ প্লাস ব্র্যান্ডে রাখা হয়েছে, তার মানে বেশ ভালো জায়গায় আমাদের পিএনবির ক্রেডিট রেটিং চলে গেছে। তো এরকমই গোটা ব্যাংকিং সেক্টরের ক্রেডিটের কথা যদি আমি বলি সেক্ষেত্রে ইকরা, ক্রিজেল এরা কিন্তু বলছে ভালো পজিশনে রয়েছে। কেন এটা রয়েছে না, ইকরা সেড দ্য পজিটিভ আউটলুক অন দ্য ব্যাংকিং সেক্টর ইজ মেনলি, কিসের জন্য না, মেনলি ডিপেন্ড বাই এরা যে ঠিকঠাক মতো লোনগুলো দিচ্ছে, ঠিক আছে, কমফোর্টেবল, বিকজ মেনলি ড্রিভেন বাই কমফোর্টেবল অ্যাসেট কোয়ালিটি লেভেলস। ঠিক আছে, যে সমস্ত ভাবে লোনগুলো আগে দেওয়া হচ্ছিল এবং পুরো ব্যাপারটাই এনপিএ তে চলে যাচ্ছিল, এখন সেই জায়গাটা কিন্তু ব্যাংক খুব প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিচ্ছে আরবিআই এর আন্ডারে এবং তারা সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা দেওয়া, টাকা পয়সা ঢালা বা বিভিন্ন ব্যাংকের যে শেয়ার রয়েছে সেইখানেও লোকজন ইনভেস্ট চাইলে করতে কিন্তু পারে। কারণ কি একটা সময় যে এনপিএর একটা বাড়বাড়ন্ত ছিল সেটাকে অনেকটা কাবু করা গেছে, সেই গ্রোথ রেটটা অনেকটা কমাতে কিন্তু সক্ষম হয়েছে। এখানে একটা রিপোর্টের কথা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, আরবিআই বা রিজার্ভ ব্যাংকের ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। তাহলে প্রশ্ন অনেক সময় আসে না যে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট কে প্রকাশ করে বা কে ছাপায়, তাহলে উত্তর হবে আরবিআই। তো সেই এফএসআর এর মতে
আরবিআই বলছে দ্য ইমপ্রুভমেন্ট ইন কর্পোরেট সেক্টর হেলথ ইজ অলসো সিন, মানে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর নয়, কর্পোরেট সেক্টরের দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে জিনিসটা ঠিক জায়গায় আসছে। তো এই ধরনের জিনিসগুলো সময় সময় আরো বেশি করে ক্রেডিট পেতে সাহায্য করবে এই সমস্ত সংস্থাগুলোকে। নেক্সট আমরা কথা বলবো জোম্যাটো পেমেন্ট প্রাইভেট ব্যাংক লিমিটেড। জোম্যাটো পেমেন্ট প্রাইভেট লিমিটেড এই যে নতুন একটা ইনিশিয়েটিভ বা যেটা আমাদের পপুলার ফুড ডেলিভারি সিস্টেম তার একটা সাবসিডিয়ারি হিসেবে সেটাকে নিয়ে আসা হয়েছে। কিছুই না, এটার একটা লাইসেন্সের জন্য তারা আরবিআই এর কাছে অ্যাপ্লাই করেছিল, যেটা পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইসেন্স, এবং আরবিআই সেই অ্যাপ্রুভালটা দিয়ে দিয়েছে। আমাদের জানুয়ারি 24 আমরা দেখতে পাচ্ছি যে জোম্যাটো সেই জায়গাটা পেয়ে গেছে। এবার কি করতে পারবে জোম্যাটো, খুব ইজিলি তার নিজের কোন রকম পেমেন্ট মোড কিন্তু চালু করতে পারবে। এটা অবশ্যই কোম্পানির জন্য খুব ভালো একটা ব্যাপার, কারণ কি কোম্পানি এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপের যে খরচাটা হয়েছে সেটা সে বাঁচাতে পারবে, এবং তারা নিজের পেমেন্টের মাধ্যমে ইজিলি জিনিসটা করতে পারবে। যেরকম আমরা এর আগে ওলা ক্যাব, ওলা মানি এই সমস্ত আমরা আগেই দেখেছি, সেরকম এখানেও সেই জিনিসটা কিন্তু রয়েছে। This moves align with Zomato strategy to diversify and reduce reliance on external payments app. বিভিন্ন এক্সটার্নাল পেমেন্ট অ্যাপের যে খরচাটা জোম্যাটোকে বহন করতে হতো সেটা আর হয়তো এখানে করতে হবে না বা অনেকটা কমে যাবে। তো আরবিআই এর এই নড বা আরবিআই হ্যাঁ বলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি টাটা পে, যেটাকে আমরা জিপে বলি, রেজার পে, ক্যাশ ফ্রি, এই সমস্ত সঙ্গে জোম্যাটো পেরও কিন্তু নাম চলে এসছে, যেটাকে কিন্তু খুব ভালো মতো জোম্যাটো চাইলে ব্যবহার করতে পারবে বলে আমাদের মনে হয়। তো গোটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই আরো প্রত্যেক সপ্তাহের ওপর আলাদা আলাদা ভিডিও নিয়ে আমি সুশ্রুত চৌধুরী চলে আসব। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। ভালো লাগলে জানিও, খারাপ লাগলে জানিও, কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার আগামী পর্বের ভিডিওতে। ধন্যবাদ।